সিইও দপ্তরের সামনে দফায় দফায় বিক্ষোভের ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে, আপনারা জানেন। আর গতকাল একেবারে তুমুল হইহট্টগোলের পরিস্থিতি তৈরি হয় যখন বিবাদী বাগী সিইও দপ্তরের চারিদিক থেকে, অন্তত 5 দিক থেকে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা একেবারে ঘিরে ধরেন, বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের দেওয়া ব্যারিকেড তারা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, আর তাতেই হইহট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। এই হলো গতকালের ঘটনা। আর এরই প্রেক্ষিতে এবার শতপ্রণোদিত মামলা রুজু করলো হেয়ার স্ট্রিট থানার পুলিশ। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি কি অভিযোগ পুলিশের পক্ষ থেকে করা হয়েছে? একেবারেই দেখো, তোমায় শুরুতেই জানাই যে সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কাজে বাধা সহ একাধিক ধারায় অভিযোগ করা হয়েছে এবং সেখানে জামিন অযোগ্য ধারাও রয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে যে সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করে পুলিশের তরফ থেকে শনাক্তকরণের প্রক্রিয়া চালানো হচ্ছে। যে গতকাল সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী এই বিএলও সংগঠন তারা যে বিক্ষোভ করে, সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়, তাদের নতুন মঞ্চ তৈরি করার জন্য সরঞ্জাম আসে, সেটা পুলিশ যখন সরিয়ে দেওয়ার চেষ্টা করে, পুলিশের সঙ্গে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবং এই যে উত্তেজনায় সাধারণ মানুষ যারা এখানে অফিস পাড়ায় প্রত্যেক দিন আসেন বা যারা বিভিন্ন কাজে এসেছিলেন, তারা আটকে পড়ার একটা ঘটনা ঘটে যায়। এবং এই ঘটনার সম্পূর্ণভাবে পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে যে শতপ্রণোদিত মামলা হেয়ার স্ট্রিট থানায় করা হয়েছে, সেই মামলায় মূলত অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। এখন দেখার বিষয় যে এই ঘটনায় কারা ছিল বা কাদের অজ্ঞাত পরিচয় বলতে কাদের শনাক্তকরণ করা যায় কিনা, সেটা পুলিশ কতদিনে করে এবং তারপর কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। কারণ এখনও পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো আটক বা গ্রেপ্তারের কোনো খবর নেই, অর্থাৎ তাদের কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি এমনটাই জানা যাচ্ছে। বেশ কয়েকজনকে দেখা যায় যে পুলিশের গাড়িতে তোলা হয়েছে এবং পরবর্তীকালেও সম্ভবত পুলিশের গাড়ি থেকে তারা বেরিয়ে যান বা তাদেরকে বার করে দেওয়া হয়। তার কারণ এখনও পর্যন্ত আটক নেই বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তোমায় জানাই যে গতকাল যখন এই ঘটনা ঘটে, সিইও দপ্তরের সামনে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায় এবং এর আগেও আমরা দেখেছি যে স্পেশাল রোল অবজারভার তিনিও কিন্তু জানিয়েছিলেন যে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। এবং এই ঘটনার পরবর্তীকালে, মানে এর আগে যে এই ধরনের ঘটনা যখন ঘটেছে যেখানে বিক্ষোভ সংঘটিত হয়েছে, তার পরবর্তীকালে দেখা গিয়েছে যে ইলেকশন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয় এমএইচএকে এবং তারা নিরাপত্তার বিষয় নিয়ে তারা কনসার্ন এবং তারা জানান যে দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় সেখানে যদি সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের যদি নিরাপত্তার স্বার্থে দেওয়া হয়। এবং এইটাও জানা গিয়েছে যে সিইও দপ্তর এই দপ্তরটা পরিবর্তিত হয়ে অন্য জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে সেখানেও আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পুলিশকে আমরা দেখেছি গতকাল সকাল থেকে প্রচুর সংখ্যায় তারা উপস্থিত ছিলেন। বজ্র অটুট তারা ব্যারিকেড তৈরি করেছিলেন, সেই ব্যারিকেডকে এক প্রকার দড়ি খুলে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। যদিও ব্যারিকেড ভেঙে কিন্তু সিইও দপ্তরের ভেতরে ঢুকতে কাউকে দেখা না গেলেও কিন্তু সিইও দপ্তরের সামনে যে বিক্ষোভ হয়, সেই বিক্ষোভে কিন্তু ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে শতপ্রণোদিত মামলা পুলিশের তরফ থেকে করা হয়েছে। সেই মামলায় কি কেউ গ্রেপ্তার হবে, উত্তর দেবে সময়। আবির, ধন্যবাদ। যুবভারতী কাণ্ডে টিকিটের টাকা আদৌ ফেরত পাবেন কিনা সে নিয়ে এখনও ধন্দে দর্শকরা। আর এই প্রেক্ষাপটে সোমবার রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলেন, আমরা টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি আদালত নির্দেশ দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, না হলে কারো কিছু বলার থাকলে আয়োজকদের বিরুদ্ধে বলতে হবে। অন্যদিকে যুবভারতী কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির গায়ে গায়ে ঘুরেছেন নেতা মন্ত্রী ভিভিআইপিরা, আর হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসি দর্শন থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ দর্শকরা। শুধু তাই নয়, দর্শকরা অভিযোগ করেছেন 20 টাকার জলের বোতল বিক্রি হয়েছে 200 টাকায়। এই ঘটনায় ইতিমধ্যে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। সোমবার কলকাতা হাইকোর্টে যুবভারতী কাণ্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য সওয়াল করেন, মেসিকে অগ্রিম হিসেবে 60 থেকে 65 কোটি টাকা দেওয়া হয়েছিল, তখন টিকিটও বিক্রি হয়নি। তাহলে অগ্রিম এই টাকা দিল কে? কারা এই অনুষ্ঠানের স্পন্সর ছিল? সেই কোম্পানিতে কারা কারা যুক্ত আছেন এবং কারা এই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর? এমন একটি কেস যেখানে রাজ্য নিজের বিরুদ্ধে নিজে তদন্ত করছে, আন্তর্জাতিক পয়সার লেনদেন হয়েছে, তো এখানে সিবিআই আর ইডি বাদ দিয়ে তো আর কেউ এটা করতে পারবে না। আর এই রাজ্যের যে তদন্ত হচ্ছে,
এই তদন্তটা করে রাজ্য যেটা করছে, এই এনকোয়ারি আর ইনভেস্টিগেশন, এটা করে এক হচ্ছে নিরীহ মানুষগুলোকে, গরিব দর্শক যারা পয়সা খরচ করে আজকে যারা প্রতারিত হয়েছেন তাদেরকে অ্যারেস্ট করছে। যে অর্গানাইজার সেই ছেলেটিকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে যাতে সে মুখ না খুলতে পারে। ইডি এবং এসএফআইওকে দিয়ে গোটা ঘটনার তদন্তের আবেদন জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। রাজ্য সরকার কি এই টাকা সিজ করতে পারেন, কোন আইনে করতে পারেন, রাজ্য সরকারকে দেখাতে হবে। এই যে কমিশন অফ এনকোয়ারি যেটা তৈরি করেছেন, এটা আসলে যা সত্যি ঘটনা তাকে চাপা দেবার জন্য এবং মনোমতো একটা ইনভেস্টিগেশন করেছি যাতে ম্যানহোলটা খুলে দুর্গন্ধ বেরিয়ে না আসতে পারে, আর কোনো কঙ্কাল যেন আলমারি থেকে না পড়ে। সোমবার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। লেকটাউনে লিওনেল মেসির যে মূর্তি বসানো হয়েছে তা নিয়েও এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেন, যে জমিতে মেসির মূর্তি তৈরি করা হয়েছে সেটি ব্যক্তিগত নাকি সরকারি? ব্যক্তিগত ইচ্ছায় কি সরকারি জমিতে মূর্তি বসানো যায়? রাজ্য সরকারের আইনজীবী বলেন, এই অভিযোগ এখনো পর্যন্ত কেউ করেননি। মেসির মূর্তি সুজিত বসু মন্ত্রী হিসেবে বসাননি, ব্যক্তিগতভাবে বসিয়েছেন। সোমবার কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অনুষ্ঠানের জন্য পুলিশের কাছে 400টি পাস চেয়েছিল শতদ্রু দত্তর টিম। তাদের 27টি ক্লোজ প্রক্সিমিটি পাস দেওয়া হয়েছিল, মোট 82টি ক্লোজ প্রক্সিমিটি পাস দেওয়া হয়েছিল। বিচারপতি পার্থসারথী সেন প্রশ্ন করেন, আপনারা কি নিজেরা খতিয়ে দেখে ক্লোজ প্রক্সিমিটি পাস দিয়েছিলেন নাকি আয়োজকরা যা চেয়েছে সেটা দিয়েছেন? রাজ্য সরকারের আইনজীবী বলেন, 12 তারিখ এগুলো চাওয়া হয়েছিল, সবটা দেখতে হলে অনুষ্ঠান বন্ধ করে দিতে হতো, তার প্রতিক্রিয়া আরো খারাপ হতো। এখন সাধারণ মানুষের সবথেকে বড় প্রশ্ন হলো, টিকিটের টাকা কি ফেরত পাওয়া যাবে? চাপের মুখে টাকা ফেরতের ব্যাপারে আশ্বাস শোনা গেছিল রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে। Government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizers. The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. We have already detained the organizer. সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, সরকার কোনো টিকিট বিক্রি করেনি, টিকিট বিক্রি করেছে আয়োজকরা। টিকিটের দাম কত হবে সেটা সরকার ঠিক করেনি। আমরা টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি আদালত নির্দেশ দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, না হলে কারো কিছু বলার থাকলে আয়োজকদের বিরুদ্ধে বলতে হবে। এখন প্রশ্ন হলো, টিকিটের টাকা কি তাহলে আদৌ ফেরত পাবে সাধারণ মানুষ, নাকি মেসি দর্শনের মতো কষ্ট করে উপার্জিত সেই টাকাও জলে গেল? অন্যদিকে যুবভারতী কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে, মামলা তদন্ত করবে রাজ্যের গঠিত এসআইটি। একই সঙ্গে আদালত জানিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের গেজেট নোটিফিকেশন রয়েছে। তার জন্য এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজনীয়তা নেই, তাই তারাও কাজ চালিয়ে যেতে পারেন। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.